বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি লেখালেখি করি। এখন পর্যন্ত আমার প্রায় 30টি বই প্রকাশিত হয়েছে এবং এর মধ্যে 13টি বই হচ্ছে অনুবাদ। তো লেখালেখি করতে গিয়ে বাংলাদেশের প্রকাশনা শিল্প অর্থাৎ একটি বই কিভাবে প্রকাশিত হয় এবং একজন প্রকাশক তিনি ঠিক কী করেন এবং তাকে ঠিক কী করতে হয়, অর্থাৎ একটা বইতে কী পরিমাণ খরচ হয় এবং তিনি কিভাবে একটি প্রকাশনা সংস্থা কিংবা প্রতিষ্ঠান দাঁড় করান, তার ভেতরকার অনেক গল্প কিংবা এসব বিষয়াদি সম্পর্কে আমার যেহেতু লেখালেখি করি অনেক অভিজ্ঞতা হয়েছে। তো সেই অভিজ্ঞতাগুলোর আলোকে আজকে আমি শেয়ার করব যে যারা নবীন প্রকাশক অর্থাৎ নতুন করে প্রকাশনা সংস্থা বা প্রতিষ্ঠান দাঁড় করাতে চান, তাদের জন্য আমি এমন কিছু ধাপে ধাপে আলাপ করব যে আলাপগুলো শুনে নিশ্চয়ই আপনি উপকৃত হবেন। অর্থাৎ নতুন বই প্রকাশের খরচপাতি কিংবা নতুন প্রকাশনা সংস্থা দাঁড় করানোর ক্ষেত্রে যেসব বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেসব বিষয়গুলো আমি আলাপ করব। তো শুরুতেই বলে নেই, যদি আপনি নতুন একটা প্রকাশনা সংস্থা দাঁড় করাতে চান, প্রতিষ্ঠান দাঁড় করাতে চান, শুরুতেই যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স। আপনি পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে প্রথমত ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আর আমরা জানি ট্রেড লাইসেন্স বাবদ আপনাকে 7 থেকে 13,000 টাকা হয়তো খরচ করতে হবে এবং আপনি যে নামের ট্রেড লাইসেন্স নেবেন সেটি যাতে অন্য কেউ একই নামে আর না নিতে পারে, সেজন্য আপনি চাইলে বাংলাদেশ কপিরাইট অফিস থেকে আপনি নিবন্ধন করে নিতে পারেন এবং সেক্ষেত্রে খরচ পড়বে হচ্ছে 1,300 টাকা। তো ট্রেড লাইসেন্সের পরে যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে আপনার একটা অফিস থাকা কিংবা একটি শোরুম, একই সঙ্গে শোরুম, আপনার অফিসটা শোরুম হতে পারে কিংবা একই সঙ্গে অফিস প্লাস শোরুম হতে পারে। তো সেই অফিস নেওয়ার পরে আপনাকে কর্মচারী নিয়োগ দিতে হবে। অর্থাৎ আপনি নিজে থাকলেন, একই সঙ্গে একজন অফিস সহকারী এবং কম্পোজম্যান এবং একজন ডিজাইনার অর্থাৎ যিনি বইটা ডিজাইন করবেন, এবং একই সঙ্গে সম্ভব হলে একজন গ্রাফিক্সের লোক রাখা এবং একজন মার্কেটিং করার জন্য একজন লোক থাকা। মার্কেটিং হচ্ছে ব্রড হেডে, আর একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সেই জন্য প্রথমত অফিস নিতে হবে এবং একই সঙ্গে কর্মচারী নিয়োগ দিতে হবে। আর ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার অফিসের যে শোরুম এবং অফিস ভাড়ার যে দলিলপত্র এবং শোরুমের ঠিকানা, এসব কাগজপত্রগুলো সাবমিট করতে হবে এবং তার মাধ্যমেই আপনি ট্রেড লাইসেন্স পাবেন। আর এরপর আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে লেখকদের সঙ্গে যোগাযোগ করা। আপনি জানেন যে লেখক প্রকাশকের একটি যোগাযোগের মাধ্যমেই প্রকাশক একটি ভালো পাণ্ডুলিপি পান। অর্থাৎ অনেক ক্ষেত্রে যোগাযোগ, অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম, দুটি মিলিয়েই নতুন যারা প্রতিষ্ঠিত লেখক তারা সাধারণত এমন প্রতিষ্ঠান খোঁজেন, এমন প্রকাশনা সংস্থা যারা বইটিকে দরদ দিয়ে যত্ন সহকারে প্রকাশ করবে এবং যাদের সুনাম রয়েছে। একই সঙ্গে যারা রয়্যালটি লেখককে যে রয়্যালটি দিতে হয় সেটিও ঠিক মতো পরিশোধ করেন এবং লেখকের সঙ্গে চুক্তি থাকে। তো সেই জন্য লেখকের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। আর আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে প্রথমেই প্রকাশনা জগতে নানান ধরনের বই প্রকাশিত হয়। কেউ শিশুতোষ বই বের করে, কেউ অনুবাদ গ্রন্থ ফোকাস করে, কেউ ফিকশান বই প্রকাশ করে, কেউ নন ফিকশান মানে হচ্ছে গবেষণাধর্মী বই প্রকাশ করে। তো কিংবা কেউ বিজ্ঞান কিংবা কৃষি, নানান বিষয়ে বই প্রকাশিত হয়। তো আপনি শুরুতেই ঠিক করে নেবেন যে আপনার প্রকাশনার ধরন কেমন হবে, অর্থাৎ আপনি কোন ধরনের বই আপনি প্রকাশ করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রকাশক হতে হলে এটি শুনতে খারাপ লাগবে কিন্তু যেহেতু প্রকাশনা এক ধরনের শিল্প সাহিত্য কিংবা আর্ট কালচারের ব্যাপার এবং এখানে এক ধরনের মননশীলতা, সৃজনশীলতা কিংবা রুচিশীল শিক্ষিত হওয়া দরকার। তো সেই জন্য এই প্রকাশনা জগতে আসার আগে শিক্ষিত হওয়া, রুচিশীল হওয়া এবং প্রকাশনা বা শিল্প সাহিত্যের সঙ্গে আগে থেকে যদি আপনার একটা পরিচয় থাকে, সেই সব ক্ষেত্রে যদি প্রকাশনা শিল্পে আপনি আসেন সেটা অনেক বেশি ভালো হয়।
আর আরেকটি কাজ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বই প্রকাশের ক্ষেত্রে বই প্রকাশের যে নানান বিষয় থাকে সেগুলো সম্পর্কে, অর্থাৎ বাজার সম্পর্কে অবগত থাকা। একটি বই প্রকাশের জন্য আপনাকে কাগজ কিনতে হবে, এবং কাগজ কোন মানের কাগজ একটা বইতে ব্যবহৃত হয়, কোন ধরনের বইতে কী ধরনের কাগজ ব্যবহার হয়, প্রচ্ছদে কী ধরনের কী ধরনের কাগজ ব্যবহৃত হয়, এবং সেই বাজার রেট কী কাগজের, বাজারে কাগজের দাম ওঠানামা করে, সেগুলোর সঙ্গে অভ্যস্ত হতে হবে। আর একই সঙ্গে একটি প্রচ্ছদ করার ক্ষেত্রে প্রচ্ছদ শিল্পীকে সম্মানী দিতে হয়, এবং সেটা কত পরিমাণ টাকা দিতে হয় সেটা জেনে নেওয়া ভালো। আর লেখকের সঙ্গে একটি চুক্তি থাকা ভালো। চুক্তি দুভাবে হতে পারে, চুক্তি অবশ্যই লিখিত হতে হবে। আর আরেকটি হচ্ছে চুক্তির ক্ষেত্রে সাধারণত দুইভাবে হয়। একটি হচ্ছে এককালীন টাকা পরিশোধ করা, যেটি আমরা দেখি যে অনুবাদের ক্ষেত্রে। আর আরেকটি হচ্ছে লেখককে রয়্যালটি দেয়া, অর্থাৎ চুক্তি অনুযায়ী লেখক 10% কিংবা 15% রয়্যালটি পাবেন। একটি বইয়ের দাম 300 টাকা হলে লেখক যদি 10% রয়্যালটি পান তাহলে তিনি 30 টাকা পাবেন। তো একটি বইয়ের দাম নির্ধারণ করা সেটিও গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটি বই কত ফর্মা হলো সেই ফর্মা অনুযায়ী এটা কি ফিকশন বই নাকি নন ফিকশন বই, এবং বাজারে অন্য প্রকাশকরা এই ধরনের বইতে কী পরিমাণ দাম রাখেন সেটিও আপনাকে জেনে নিতে হবে। সুতরাং বইয়ের দাম নির্ধারণ করার ক্ষেত্রেও আপনাকে বুদ্ধিমান হতে হবে। আর অনেক প্রকাশক, যেটা আমার নজরে এসেছে, যে অনেকেই বই প্রকাশ করেন সম্পাদনা ছাড়া। দেখেন, আপনার একটা বই যদি প্রকাশিত হয় এবং সেটি যদি বাধাই, বইয়ের ভেতরের যে বানান বাক্যগত সমস্যাগুলো এবং তথ্যের গরমিল, এসব বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো দিয়েই একটা বই মূল্যায়িত হয় এবং একটা প্রকাশক কিংবা প্রকাশনা প্রতিষ্ঠান তার মান কিংবা তার ভার তৈরি হয়। তো সেই জন্য চেষ্টা করবেন যাতে এই বইটা সম্পাদিত হয় এবং যথাযথভাবে প্রুফ রিডিং হয়, এবং বই প্রকাশের আগে সর্বশেষ বই প্রকাশের আগে লেখককে একবার দেখিয়ে নেওয়া, লেখকের কোনো মতামত আছে কিনা বইটা সম্পর্কে। আর অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রকাশনার মান বাড়াতে, এবং সেই মান তখনই বাড়বে যখন প্রতিষ্ঠিত লেখকরা আপনার প্রকাশনার হয়ে লিখবেন, এবং বেশ ভালো ভালো বই আপনার প্রকাশনা থেকে প্রকাশিত হবে। তো আরেকটি বিষয় হচ্ছে বাজার বিশ্লেষণ করা, অর্থাৎ একটি বই একজন লেখক আপনাকে পাণ্ডুলিপি দিল আর আপনি ছাপিয়ে ফেললেন, পরে কিন্তু আপনি যে বিনিয়োগ করবেন সেটা উঠে আসবে কিনা সেটা ভাবতে হবে। অনেক ক্ষেত্রে লেখক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, যদি নবীন লেখক হন কিংবা যার বই বাজারে কাটতি নেই কিংবা আপনি নিশ্চিত নন যে তার বই চলবে কিনা, এসব ক্ষেত্রে আপনাকে লেখকের সঙ্গে এক ধরনের চুক্তিতে যেতে হবে। লেখককে হয়তো বলতে হবে 100 বা 200 কপি বই নেওয়ার জন্য কিংবা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার জন্য। আর যারা প্রতিষ্ঠিত লেখক তাদের ক্ষেত্রে অবশ্য ভিন্ন ব্যাপার, আপনি নিশ্চিত যে আপনি এই বই চলবে কিংবা দীর্ঘমেয়াদে এই বই কাটতে হবে। তো সেসব ক্ষেত্রে অবশ্য লেখককেই অনেক ক্ষেত্রে অগ্রিম টাকা দিতে হয় কিংবা রয়্যালটি দিতে হয়। তো আর বাজারে নানান ধরনের বই নানান সময় প্রকাশিত হয়, এক ধরনের হাইপ থাকে। হাইপ হচ্ছে মানে কিছু কিছু বই হঠাৎ করে অনেক কাটতি হয়, মানুষের চাহিদা থাকে। তো সেই জন্য বাজার দেখতে হবে, যে কিংবা আপনার নানান বইপত্র দেশ বিদেশের নানান বিষয়াদি ঘাটতে হবে, যে আসলে কী ধরনের বই প্রকাশ করলে আপনার বইয়ের কাটতি হবে কিংবা বইটা অনেক বেশি চলবে। তো এসব বিষয়গুলো প্রকাশনা শিল্পে যুক্ত হওয়ার আগে এসব বিষয়গুলো আপনাকে খুব সিরিয়াসলি ভাবতে হবে এবং জানতেও হবে একই সঙ্গে। হ্যাঁ, নিশ্চয়ই আপনি কাজ করতে করতে অভিজ্ঞ হবেন, কিন্তু একেবারে নবীন কিংবা আপনি জানেন না, বোঝেন না, প্রকাশনা জগতে চলে আসলেন, তো এটি যদিও সৃজনশীল ব্যাপার, কিন্তু একই সঙ্গে এটি আপনার বিনিয়োগ। তো সুতরাং সেই বিনিয়োগ উঠে আসবে কিনা সেটিও ভাবতে হবে। আর বিনিয়োগ তখনই উঠে আসবে যখন আপনার বইগুলো, আপনার প্রকাশনার বইগুলো ভালো চলবে এবং আপনার প্রকাশনা দাঁড়াবে এবং আপনার প্রকাশনার সুনাম ছড়াবে। তখনই আপনি যদি সত্যি প্রকাশনা শিল্পে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে প্রথম 1 বছর আপনাকে বিনিয়োগ করতে হবে, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর আপনাকে বিনিয়োগ করতে হবে এখানে। এবং তো সেজন্য আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আসলে আমি করব কিনা প্রকাশনা শিল্প। আর আরেকটি হচ্ছে যেটি আমরা গুরুত্বপূর্ণ, সেটি আমরা অনেকেই খুব নজর দেই না, সেটি হচ্ছে দেখেন, আপনি যদি প্রকাশক কিংবা আপনি লেখক হন, আপনি একটা বই জন্ম দেন, কিন্তু আপনি বইটাকে বিপণন করেন না,
বইয়ের যত্ন নেন না, মানে বই লিখে কিংবা বই প্রকাশ করে আপনার দায়িত্ব শেষ মনে করেন, সেটা কিন্তু ঠিক নয়। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিংবা নানানভাবে বইকে প্রমোট করা যায়। তো একটি বই প্রকাশের পর এটি যথাযথভাবে বিপণন করতে হবে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে হবে, ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন অনেকগুলো প্রকাশনা শিল্প তারা নিজেরাই তাদের ওয়েবসাইটে বই বিক্রি করে, কার্ট যুক্ত করে সেখানে পেমেন্ট অপশান থাকে। আর বিভিন্ন অনলাইন বুকশপ যেমন রকমারি কিংবা বই ফেরি, ওয়াফি লাইফ, এসব প্রকাশনা এদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। এবং একই সঙ্গে যারা বুকশপ অর্থাৎ বাতিঘর কিংবা পাঠক সমাবেশ, নির্বাচিত যে ঐতিহ্যে যে নির্বাচিত বুকশপ, এই ধরনের বুকশপের কিংবা বেঙ্গল বই এদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে যাতে তারা আপনার প্রকাশনার বইগুলো তাদের বুকশপে রাখেন। আর আরেকটি হচ্ছে যে বইমেলায় স্টল নেওয়া, এটাও খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অনেক পাঠক সেখানে আসেন, আপনার বইয়ের একটা বিক্রির একটা সুযোগ তৈরি হবে এবং এর মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়া লেখক পাঠক, এবং বেশিরভাগ লেখকই চান যে প্রকাশনা থেকে তার বই প্রকাশিত হবে যাতে ওই প্রকাশনার একটা স্টল থাকে বইমেলায়। আর আপনি আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে হিসাব প্রকাশনার আয় ব্যয়, সেগুলো কিন্তু আসলে আপনি কোনো একটা মাসে হয়তো বই বিক্রি কম হতে পারে কিংবা কোনো মাসে বেশি হতে পারে। সব মিলিয়ে এই হিসাবটা কিন্তু বছর শেষে হতে হয়। তো আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে আসলে আপনার বই কেমন বিক্রি হলো। তো আপনি সত্যি যদি একটি প্রকাশনা শিল্প দাঁড় করাতে চান, একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চান, তা আশা করি এই উপায়গুলো যদি বা এই বিষয়গুলো আপনি মনে রাখেন কিংবা এই বিষয়গুলোর উপর আপনি জোর দেন, নিশ্চিতভাবে আপনি সফল হবেন। এবং আমি ব্যক্তিগতভাবে আপনার সেই সাফল্য প্রত্যাশা করি। প্রকাশনা শিল্পে সৃজনশীল জগতে আপনাকে স্বাগতম। তো এতক্ষণ পর্যন্ত এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিতে পারেন যাতে অন্যরা উপকৃত হয়। তো আজ এই পর্যন্ত, আবারও সবাইকে ধন্যবাদ।